অবশেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় বাতিল হচ্ছে। ভারতের নির্দেশে তারেক রহমানের অ্যাকশন শুরু। মামলায় ফেঁসে যাচ্ছেন ডক্টর ইউনূস। যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছে। আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরছে? আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানো হয়েছে, দলীয় এবং জাতীয় পতাকা, এবং আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম শুরু করছেন। প্রফেসর ইউনূস সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে, এই ব্যাপারটা একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে। মাত্র 3 মাস, আর যদি বেইমানি করে তাহলে 2 বছর, আর বেইমানি যদি করে তাহলে 1-2 জন না, একাধিকের জীবন দিয়ে সেই বেইমানির ফল ভোগ করতে হবে। এটাই চিরন্তন সত্যি। হয়তো কাল পরশুর মধ্যেই কোনো এক ব্যক্তি ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা করবে। বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের পিটানো হচ্ছে এবং শিবিরকেও মোটামুটি পেটানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টানিয়ে সেখানে জুতা মারা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের জন্য নির্বাচন পরবর্তী সময় পরিস্থিতিগুলো খুব দ্রুতই পাল্টে যাচ্ছে। আমরা কিন্তু এটা পরিষ্কারভাবে বুঝতে পারতেছি যে পরিস্থিতি খুব দ্রুত পাল্টাচ্ছে আওয়ামী লীগের পক্ষে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূস সরকার ব্যর্থ। ইতিহাস ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। শেখ হাসিনার ওই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা আর থাকছে না এবং তিনি ফিরছেন এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে। এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন। অনেকেই জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সত্যিই ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন? কিভাবে ফিরবেন? তার মাথার উপরে তো মৃত্যুদণ্ড, তাহলে ফিরবেন কি করে? দেশে ফিরলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং জামাত, এনসিপি, এরা তো তাকে ফাঁসি কাটে ঝোলাবেন। অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। সেই বিষয়গুলো এখানে বলবো, তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব। তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাদের তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা। আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড। সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে। তবে বড় কথা হলো, আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের, তাদের যে হত্যার বদলা নেওয়ার মাথা যারা ছিল, ক্ষমতা থেকে সরে যাবে তারা 17 ফেব্রুয়ারির দুপুরবেলাতেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের মানে 17 ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয়, তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়। সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। তাহলে শেখ হাসিনার
সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কি হবে? এই রায়টিও, বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও পাল্লার সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি মৃত্যুদণ্ডটি রয়েছে, সেটা নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার উপর নির্ভর করবে। এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না। কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে, সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে, কারণ এখানে অনেক কিছুই কোনো রকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে এবং সেই অনেক কথা মিথ্যে কথাও বলা আছে সেখানে। এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে, সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে এই রিপোর্টটি তৈরি করা, রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে। অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না, এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই, সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন এবং ফিরে আসবেন তারা, কিন্তু বিরোধী দলও তারা নেই, কারণ ভোটে তারা ছিলেন না। সুতরাং রাজপথের লড়াই করে তাদেরকে কিন্তু মানুষের সামনে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আর সেসবে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে শেখ হাসিনার ওই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা আর থাকছে না এবং তিনি ফিরছেন এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে। আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরছে? বিএনপি জয়লাভ করার পর থেকে অনেকগুলো লক্ষণ আমরা দেখেছি। উত্তরবঙ্গে নির্বাচনের পর দিনই উপজেলা সদরের বিএনপির নেতা তার ইউনিয়নের আওয়ামী লীগের অফিসে তালা খুলে দিয়েছেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এছাড়া বেশ কিছু জায়গার খবর আমরা দেখেছি। আওয়ামী লীগের প্রধান যে কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ ঢাকায়, সেখানে গতকালকে পতাকা উড়ানো হয়েছে, পতাকায় স্যালুট জানানো হয়েছে, বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয়েছে। আজকে 32-এ অনেকে যেতে চেয়েছেন, যদিও 32-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার খবর এসেছে দেশের 2টা জেলা থেকে, উত্তরবঙ্গের একটা জেলা এবং দক্ষিণবঙ্গের একটা জেলা, সেই 2 জেলা থেকে খবর এসেছে আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানো হয়েছে, দলীয় এবং জাতীয় পতাকা, এবং আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম শুরু করছেন। আওয়ামী লীগের ওপরে এখনও অফিসিয়ালি কার্যক্রমে নিষেধাজ্ঞা রয়েছে। অফিসিয়ালি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকার পরেও প্রফেসর ইউনূস সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে, এই ব্যাপারটা একেবারে প্রকাশ্যে দেখা যাচ্ছে। যখন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রকাশ্যেই অভিযোগ করছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে বিএনপি, এবং তিনি এই হুমকিও দিচ্ছেন যে তারেক রহমানের শপথে ভারতের প্রধানমন্ত্রী যদি আসেন তাহলে সেই শপথ অনুষ্ঠান তিনি তার দল বর্জন করবে। তো তার দল শপথ অনুষ্ঠান বর্জন করলে তারেক রহমানের কি এমন ক্ষতি হবে, সেটাও তো একটা বড় প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রীকে আনা যাবে না, তা এনসিপি তারেক রহমানের শপথ বর্জন করবে এই ভয়ে। ব্যাপারটা যদি রাজনীতিতে আর যদি এতই সহজ হতো, পররাষ্ট্রনীতি, কূটনৈতিক রাজনীতি যদি এতই সহজ হতো, তাহলে এই গত 1.5 বছরে ভারত সহ বিভিন্ন দেশের সঙ্গে আমরা যে সম্পর্ক খারাপ করে শুধুমাত্র পাকিস্তান পন্থা অবলম্বন করেছি, সেটাকেই অব্যাহত রাখার ঘোষণা দিত বিএনপি তো সেটা দেয়নি। চলুন একটু জেনে দেখি যে উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁ এবং খুলনার বিভাগীয় জায়গায়, খুলনায় এই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া এবং সেখানে কর্মীদের আবার সরব হওয়া, পতাকা উত্তোলন, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে কি বার্তা আসছে? চলুন ঠাকুরগাঁয়ের খবরটা দিচ্ছে দেশ রূপান্তর, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পতাকা উত্তোলনের মাধ্যমে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম শুরু। এই খবর যখন দেশ রূপান্তর দিচ্ছে তখন আমরা দেখছি সারাবাংলা.net তারা খবর দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা খবর দিচ্ছে খুলনায় দলীয় কার্যালয়ে ফিরেছেন আওয়ামী লীগের নেতারা।
চলুন আগে ঠাকুরগাঁ থেকে ঘুরে আসি। ঠাকুরগাঁতে বলা হচ্ছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমই শুরু করা হয়েছে। এটা একটা মারাত্মক খবর। দীর্ঘদিন পর প্রকাশ্যে এমন আয়োজনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। রবিবার বিকেলে আজকে বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে পৌর শহরের লিচুতলা দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রাব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরআন আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম সহ আওয়ামী লীগের 20 থেকে 25 জন অংশ নেন। এ সময় নেতারা বলেন, এই পতাকা উত্তোলন কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তারা আরও জানান, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনীতির কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জে দলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাছারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু পরে কাউকে সেখানে যেয়ে পাওয়া যায়নি। এই কথা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। মানে সরকারের পরিবর্তনের সাথে সাথে পুলিশের মোটিভও চেঞ্জ হয়ে গেছে, এটা একেবারে দৃশ্যমান। অন্যদিকে খুলনার খবরে বলা হচ্ছে, 1.5 বছরের বেশি সময় পর খুলনা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরেছেন। খুলনা মহানগরে এই ঘটনা ঘটেছে, এটা একটা বড় ব্যাপার। আজকে বিকেলে নগরের শহীদ হাদিস পার্ক সংলগ্ন মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল 4:30টার দিকে তারা কার্যালয়ের নিচতলার কলাপসেবল গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করেন এবং পরে দোতলায় ওঠেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সংক্ষিপ্ত অবস্থান শেষে তারা কার্যালয় ত্যাগ করেন। এ সময় উপস্থিত জাহাঙ্গীর হোসেন নিজেকে 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দেন। রাজনীতি করার অধিকার সবারই আছে এমন কথা বলেন। আমরা নতুন সরকারের কাছে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারার রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অধিকার পুনরায় ফিরে পাবো। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহমেদ হামিম রাহাত বলেছেন, নির্বাচন শেষ হওয়ার 2 দিনের মাথায় এমন ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে। সংগঠনটি আদালতের নির্দেশে সাময়িক নিষিদ্ধ, সব ধরনের রাজনৈতিক তৎপরতা স্থগিত। এই সময় দুঃসাহস দেখানোর পেছনে নিশ্চয়ই কারো ইন্ধন রয়েছে। এই ভদ্রলোক বলছেন যে আদালতের নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ, অথচ এটা ডাহা মিথ্যা কথা। এই আদালত হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার, যারা নির্বাহী আদেশে এই কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। এবং নতুন সরকারের উপরে অলরেডি কমনওয়েলথ সহ বিভিন্ন জায়গা থেকে চাপ রয়েছে যে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা এটা গণতান্ত্রিক চর্চা নয়, এবং নতুন সরকার সেই পথে হাঁটবেও না। নতুন সরকার সেই পথে হাঁটলে যেটা হবে, তারেক রহমানের স্পষ্ট বার্তা আমরা রয়টার্সের সাক্ষাৎকারে পেয়েছিলাম। তিনি বলেছিলেন যে আজকে যদি আমরা একটা দলকে নিষিদ্ধ করি, কালকে যে আমাদেরকে কেউ নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? সুতরাং কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। প্রফেসর ইউনূস সরকার 1.5 বছরে যা যা করেছেন সেই কাজগুলো অনেকগুলোই যে আইনসম্মত নয়, অনেকগুলোই যে রাজনৈতিক রেষারেষির কারণে করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা স্থাপনের কারণে করা হয়েছে, সেটা একেবারে স্পষ্ট। সেই পথে হয়তো বিএনপি যাবে না বলেই মনে হচ্ছে। এই ঘটনা যখন আমরা দেখছি, ঠাকুরগাঁ সেই জেলা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জেলা, যেখানে থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং শোনা যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে খুলনায় জামাতের সেক্রেটারি হেরেছেন যে জেলায়, খুলনা 5 আসনে, সেখানে জামাত চমক দেখানোর চেষ্টা করেছিল খুলনা 2 আসনে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়ে, সেই চমকও তারা রাখতে পারেনি। খুলনা 2 আসন, সদর আসন অবশ্য তারা জিতেছে। এই দৃশ্য আমরা দেখেছি। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? এই ঘটনাগুলো বার্তা এটা দিচ্ছে যে বিএনপি ইনক্লুসিভ রাজনীতির দিকে যেতে চাইছে। অনেক কথা বলা যাবে না, শুধু এতটুকুই বলবো, মাত্র 3 মাস। আর যদি বেইমানি করে তাহলে 2 বছর। আর বেইমানি যদি করে তাহলে 1-2 জন না, একাধিকের জীবন দিয়ে সেই বেইমানির ফল ভোগ করতে হবে। এটাই চিরন্তন সত্যি। স্বাধীনতার আতুরঘর ধানমন্ডি 32, সেখানে এই বন শ্রদ্ধা জানাতে গেল। আমি দেখলাম মেঠো কালারের পোশাক পরা এই পুলিশ নামক এই জঙ্গিগুলা তার সাথে কেমন আচরণ করছে। হাতের হ্যান্ড মাইকটা তারা নিয়ে ভেঙে ফেলেছে। এই পুলিশ সদস্যদের পরিচয় ডিটেলস খুঁজে বের করা প্রয়োজন। যে কোনো ভাইরা আছেন, ওদের একটু ঠিকানাগুলো একটু খুঁজে বের করেন। এই দেশে থাকতে হলে অবশ্যই 71 মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে স্বীকার করে নতজানু হয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকতে হবে। যে যত বড় শক্তিশালী হোক না কেন, স্বাধীনতার বিপক্ষে 71 মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশে কেউ থাকতে পারবে না। ডেভিল ইনুসের প্রশাসন, সর্বশেষ এই সকল কুলাঙ্গার পুলিশগুলো, এই মেঠো কালারের পোশাক পরা এই রাজাকারের উত্তরসূরিগুলো এই জাতির শত্রু, জনগণের শত্রু, দেশের মানচিত্রের শত্রু, পুরো সমগ্র বাংলার জনগণের শত্রুতে এরা পরিণত হয়েছে। এদের খুঁজে বের করে এদের শাস্তি নিশ্চিত করতেই হবে। কিভাবে? স্বাধীনতার আতুরঘর 32 নম্বরে যাওয়া কি বেআইনি? জয় বাংলা বলা কি অপরাধ? জয় বঙ্গবন্ধু বলা কি অপরাধ? কোথায় পেয়েছে এই আইন?
যারা আজকে বঙ্গবন্ধুর কথা বলা হয়, যাদেরকে শাস্তি দেওয়া হয়, এভাবে জনসম্মুখে অপদস্থ করা হয়, অপমান করা হয়, তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না, একটারও ছাড় দেওয়া যাবে না। কোনো কুলাঙ্গারের বাচ্চা, কোনো রাজাকারের বাচ্চার স্থান বাংলাদেশে হবে না। এই দেশে রাজাকারের সর্বশেষ শাবককে নিশ্চিহ্ন না করে দেওয়া পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম চালাই যাবো ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান তিনি লন্ডনে থাকাকালীন অবস্থায় বলেছিলেন, সেদিন সেনাকুঞ্জে যাওয়ার আগ পর্যন্ত তার মা বেশ ভালো সুস্থ ছিলেন, কোনোভাবেই মুখ থেকে তার মাস্ক খোলা যাবে না এমনই নির্দেশনা ছিল। যদিও তার চিকিৎসক তাকে সেখানে যেতে নিষেধ করেছিল, এক প্রকারে জোর করে সেদিন ডেভিল ইনুসগং তাদের স্বার্থের জন্য তাকে সেনাকুঞ্জে নিয়েছিল। তারেক রহমানও সেটা স্বীকার করেছে। তার ছোট ভাই তথা কোকোর স্ত্রীও তাকে বলেছিল সে সেখান থেকে আসার পরেও বেশ ভালোই ছিল। তাহলে সেখানে গিয়ে তাকে কি এমন তার শরীরের মধ্যে, তার বডির মধ্যে স্লো পয়জন করা হলো যে তার একটু পরেই অসুস্থ হয়ে গেল, এরপরে তার মৃত্যু, সেখান থেকে আর তিনি ফিরে আসলেন না। এখন প্রশ্ন হচ্ছে, সেদিনকারের সেই ঘটনার বিষয় কি তারেক রহমান তদন্ত করবেন? ডেভিল ইনুস দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যে কৌশলে হত্যা করেন, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে এই বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং তার প্রতিবেদন জনসম্মুখে না আসার আগ পর্যন্ত এখন দেখা যাক তারেক রহমান ডেভিল ইনুসকে সেফ এক্সিট দেয়, না রাষ্ট্রপতি বানায়, নাকি এই দেশকে ধ্বংস করার জন্য তাকে শাস্তির সম্মুখীন করে আইনের কাঠগড়ায় দাঁড় করায়, সেটি এই জাতি দেখবে। এই জাতি যদিও বিগত দিন থেকে জানে বেগম খালেদা জিয়া 2-3বার প্রধানমন্ত্রী, একবার 16 দিন আর একবার 10 বছর, 5 বছর 5 বছর করে 10 বছর, অর্থাৎ 10 বছর 16 দিন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনো তিনি তার হাজবেন্ড অর্থাৎ জিয়াউর রহমানের হত্যাকারীদের বিচারের বিষয়ে তিনি কোনো কথা বলেন নাই। এবার দেখা যাক তার সন্তান তারেক রহমান তার মায়ের মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে এই ডেভিল ইনুস গংরা যা কিছু করেছে সেই বিষয়ে তিনি কতটা খতিয়ে দেখেন। আপনারা জানেন ভাইরা আমার, 1971 সালের সেই কুখ্যাত রাজাকার শাহ আজিজকে বঙ্গবন্ধু কারাগারে দিয়েছিলেন ঠিকই, কিন্তু কারাগারে তিনি যাতে ভালো থাকেন সেই ব্যবস্থাও করেছিলেন। শেখের বেটা আপনারা জানেন, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পরে বেগম খালেদা জিয়া তিনি জেলে ছিলেন, কিন্তু জেলে যাতে তিনি ভালো থাকেন, ইতিহাসে প্রথম কোন জেলের কারাগারে আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে কারাগারে বন্দী কোন কারাবন্দীর সাথে তিনি তার সেবার জন্য দাসী পেয়েছিলেন কিংবা বুয়া কিংবা কাজের লোক পেয়েছিলেন। এরপরে কিন্তু তাকে সেই কারাগার থেকে বের করে তিনি যাতে যেমন তার বাসায় বসে সুচিকিৎসা নিতে পারেন, ভালো থাকেন, সেই ব্যবস্থাও কিন্তু শেখের বেটি তার জন্য করেছিলেন। কিন্তু তাকে কোনোভাবে তার কোনো ক্ষতি হোক শারীরিকভাবে, তাকে হত্যার নীল নকশা কিন্তু আওয়ামী লীগ সরকার করে নাই, কিন্তু ডেভিল ইনুস এসেই কিন্তু সেই নকশা করেছে এবং সেইভাবে তিনি বিজয়ীও হয়েছে। এখন দেখা যাক আগামীতে এই বিষয় কি হয়। সর্বোপরি আওয়ামী লীগের তৃণমূলের সকল কর্মী ভাইদের প্রতি অনুরোধ করে বলবো, তৃণমূল বান্ধব আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য স্ব জায়গা থেকে নিজেদের মধ্যে আলোচনা বৃদ্ধি এবং সুসংগঠিত হওয়ার জন্য যা কিছু করণীয় সেইগুলো করবেন। আশা করি আওয়ামী লীগের হাইকমান্ড থেকে অচিরেই দলের পক্ষ থেকে একজন মুখপাত্র তারা তৈরি করবেন এবং অচিরেই সেই বিষয়টি আমরা পাবো ইনশাআল্লাহ। সুতরাং যে যেখানে যে অবস্থায় আছেন আর একটু ধৈর্য ধরে থাকেন, সুদিন আমাদের আসবেই। আমরা সত্য ও ন্যায়ের পথে, আমরা মুক্তিযুদ্ধ 71-এর পক্ষে, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, শেখের বেটির ভ্যানগার্ড, আমরা আওয়ামী লীগ। নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা। তো আজকে ওনার বাড়ির সামনে মানে গতকালকের একটা ভিডিও দৃশ্য যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও। আপনার পিনাকি প্রতিনিয়ত যেই ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের দিনও, নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ বলে ক্যান্ডিডেটরা ভিডিও দিচ্ছিলেন। তো স্বাভাবিকভাবে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ছে বা ভোটের মধ্যে টেনশনে ছিল, তাদের মধ্যে একটা জোয়ার উচ্ছ্বাস আসছে। ধানমন্ডি 32-এ বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মানে বারবার সেনাবাহিনী সহজন মানে উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে। তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই 32-এর চিত্রের কাছাকাছি লেভেলের হবে? তবে ভাগ্য ভালো, পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই, শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের যে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষুশূল ছিল। পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে নাচত। আর যখন সরকার পতন হলো, দেখা গেল যে এই গত 18 মাসে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছিল পিনাকি ভট্টাচার্য, এমনকি জামাত এনসিপির পক্ষে
তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে ওরকম কোনো কিছু করতে পারলো না, জনগণ ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা, আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটাতে চেয়েছে, ছোটখাটো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল। বা আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে করে স্লোগান দিচ্ছে, মিছিল করছে। পিনাকিদার একটা জিনিস হয়তো বোধগম্য না, এই দেশের মানুষে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার উপরেই ভাই ফিরে আসবে, অর্থাৎ মবের সংস্কৃতি। মবের সংস্কৃতি। এতদিন আপনি বিএনপিকে নিয়ে কথা বলছেন, ক্ষমতায় ছিল না। এখন যদি বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে দেখেন, অন্যায় করলে আমরাও কথা বলি, সবাই বলি, তবে যেভাবে কাউন্টার করা হয়েছে বা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে নেগেটিভলি, যে তারেক রহমানের এই প্ল্যান হচ্ছে দেশ বিক্রির প্ল্যান, ভারতের সাথে আঘাত করছে, এই করছে সেই করছে, যেখানে খোদ পিনাকিদা নিজেই ভারতের পাসপোর্ট নিয়ে তিনি মানে দেশ ছাড়ছেন। তো এরকম অনেক কিছুর মধ্যে তিনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা কাজে দেয় নাই। আর আজকে উল্টা ওনার বাড়ির সামনেই আমরা ধানমন্ডি 32-এর চিহ্ন, মানে চিত্র না, ওইটা 100 হলে এটা ছিল 10। তবে ভবিষ্যতে এমন ঘটনা হয়তো বা আরও ঘটতে পারে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।